এত ভালো জব ছেড়ে দিয়ে আপনি এই ফিল্ডে কেন আসলেন? মানে খুব ভালো টাকা পাওয়া যায় নাকি? যখন আপনি চাকরি করছেন তখন ইউ আর জাস্ট ডুইং এ জব। যখন আপনি নিজে কিছু করছেন ইউ আর এনজয়িং লিবার্টি। আপনি আপনার নিজেকে সর্বোচ্চ স্তরে বিকশিত করতে পারেন, যেটা চাকরিতে থাকলে আপনি কখনোই পারেন না। দি মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। এই চ্যালেঞ্জ নেয়ার মতো মেরুদণ্ড সবার থাকে না। যাদের থাকে তাদের চাকরি করা উচিত না। যার জীবনে চ্যালেঞ্জ নাই সে জীবন কোনো জীবন নয়। তা আপনাকে তো অনেকে মোটিভেশনাল স্পিকারও বলে যে মোটিভেশন মানে চাপাবাজি। আপনার কাছে কি মনে হয়? যে মোটিভেশন অনেকক্ষণ মিথ্যা, কাজ হচ্ছে সত্য। আপনি যখন খুব ডাউন ফিল করছেন, ইফ ইউ রিড দ্য মোটিভেশনাল বুকস, আপনি দেখবেন যে ইন্সপায়ার্ড ফিল করছেন। তখন আপনার ভিতরে একটা শক্তি জাগ্রত হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ বিদেশ যেখান থেকে বসে আপনারা আজকের এই পডকাস্ট অনুষ্ঠানটি শুনছেন অথবা দেখছেন, আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে এমন একজন অতিথি আজকে আমাদের স্টুডিওতে আছে যে তার বিষয়ে আসলে অনন্য, মানে তাকে নিয়ে কথা বলা আমার কাছে নিজের কাছেই আমার কাছে খুব অস্থির, মানে একটা শরীরে কম্পন হচ্ছে যে এত দারুণ একজন ভালোবাসার মানুষ আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। উনি একাধারে একজন লেখক, একজন সংগঠক, একজন কর্পোরেট ট্রেনার। তার পাশাপাশি উনি একজন সাবেক গীতিকার, একজন সাবেক ব্যাংকার। মানে উনার অজস্র কর্মকাণ্ডে আজকে এবং এবং সবচেয়ে আরো বেশি যে বিষয়টা সেটা হচ্ছে যে উনি একজন ভালো ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়াতে উনার প্রায় মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে। সো এই সকল কিছু মিলিয়ে আজকে আমরা অনেক দারুণ কিছু হতে যাচ্ছে আজকের পডকাস্টে। আজকের এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু পাবেন যা আপনার জীবন গঠনে, আপনার জীবনকে সমৃদ্ধ করার জন্য কাজে লাগতে পারে। সো আমি শুরুতেই সাইফুল ভাইকে ওয়েলকাম জানাচ্ছি। সাইফুল ভাই ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে আমি বলি যে, আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমার নিজের খুব ভাল লাগছে। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। সাইফুল ভাই আপনি তো একজন ব্যাংকার। প্রায় ১৫ বছর ম্যানেজারিয়েট পোস্টে ছিলেন। তার পাশে পরবর্তীতে আপনি ওই চাকরি ছেড়ে দিয়ে, মানে একদম যেটাকে বলা হয় চাকরি ছেড়ে দিয়ে এত ভালো জব ছেড়ে দিয়ে আপনি কি একদম এই ফিল্ডে কেন আসলেন? যে আপনার কর্পোরেট ট্রেনিং অথবা এই যে লেখক হিসাবে বা এই কর্মকাণ্ডে আপনি কেন আসলেন? খুবই ভ্যালিড একটা প্রশ্ন যে, ম্যানেজেরিয়াল জব ছেড়ে ব্যাংকে বিশেষ করে যেখানে ভালো বেতন দেয়, সেটা ছেড়ে কেন এই চ্যালেঞ্জিং লাইফে আসা? ব্যাপার হচ্ছে, ব্যাংকে চাকরি অনেকদিন করেছি, প্রায় ২২ বছর। তার মধ্যে ১৬ বছর ম্যানেজেরিয়াল দায়িত্ব পালন করেছি। বাট চাকরিতে ঢোকার পর থেকে আমার মনে হচ্ছিল যে ব্যাংকিং জব আমার জন্য না। তারপরও আর্থিক একটা নির্ভরতা, পারিবারিক একটা চাপ সবকিছু মিলিয়ে এই ২২ বছর কেটে গেছে। মানে করব না করতে। ২২ বছর পরে এসে যখন আসলে আমি বের হতে মানে বের হয়ে এসেছি ব্যাংক থেকে, তখন মেন্টালি আই ওয়াজ নট রেডি টু কাম আউট। বাট একটা সিচুয়েশন এ আমাকে বের হয়ে আসতে হয়। আমি সেই পুরা গল্পে এখন না যাই। বাট তখনই আমি ডিসিশন নেই যে আমি আর চাকরি করব না তাহলে কি করব? আমার যে যোগ্যতাগুলো আছে সেগুলো নিয়ে মাঠে নেমে পড়া। এবং সেখান থেকে ১ দশক কেটে গেছে। আলহামদুলিল্লাহ। নাও ইটস ভেরি ফাইন। আই এম গোইং ওকে। আপনার কর্পোরেট ক্যারিয়ারের কথা যদি বলি, আপনি এই যে কর্পোরেট জীবনে আছেন, সো এটাকে কেমনভাবে এনজয় করছেন? আর অনেকেই অনেক নতুন কর্পোরেট ট্রেনার বা কর্পোরেট আসছে আমরা দেখছি। মানে খুব ভালো টাকা পাওয়া যায় নাকি? মানে ব্যাপারটা কি শুধুমাত্র অর্থ নাকি অন্য কিছু আছে? আপনি নিজে একজন কর্পোরেট ট্রেনার। আপনি আমার চাইতে কম জানেন, ব্যাপারটা সেরকম না। আপনিও অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যাপারে। আমার কথা হচ্ছে, যখন আপনি চাকরি করছেন তখন ইউ আর জাস্ট ডুইং এ জব। ইউ আর কমপ্লাইং দ্য অর্ডারস, ইনস্ট্রাকশনস অফ সাম পিপল অফ দ্য অর্গানাইজেশন। বাট যখন আপনি নিজে কিছু করছেন, ইউ আর ফেসিং সো মেনি চ্যালেঞ্জেস, বাট পাশাপাশি আপনি ইউ আর এনজয়িং লিবার্টি। আপনি প্রচণ্ডভাবে স্বাধীনতা উপভোগ করছেন এবং আপনার সক্ষমতার, আপনি যদি সেই মানে সুযোগটা নিতে পারেন, সক্ষমতার পুরাটাই আপনি ইউটিলাইজ করতে পারছেন, যেটা আপনি চাকরিতে পারছেন না। ফলে এই লাইফটা চ্যালেঞ্জ আছে কিন্তু আনন্দও আছে। আপনি আপনার নিজেকে সর্বোচ্চ স্তরে বিকশিত করতে পারেন, যেটা চাকরিতে থাকলে আপনি কখনোই পারেন না। এখানে আপনার সেই সুযোগ আছে, দি মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। এখানে হ্যাঁ, আর্থিক ব্যাপার তো আছেই। একটা ট্রেনিং এ আপনি অনেক টাকা পেতে পারেন। একটা বই লিখে আপনি অনেক টাকা পেতে পারেন। আমি তো আমার একটা বই, 'দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট', এক বই বিক্রি হয়েছে অনেক কপি। যেখানে আমি লক্ষ টাকা রয়াল্টি পেয়েছি। যেটা চাকরি করলে হয়তো আমার পক্ষে লেখা সম্ভব হতো না এবং এভাবে সময় দিয়ে কাজ করা সম্ভব হতো না। তবে হ্যাঁ, এখানে চ্যালেঞ্জটা ইনর্মাস, চ্যালেঞ্জটা সাংঘাতিক। এই চ্যালেঞ্জ নেয়ার মতো মেরুদণ্ড সবার থাকে না। যাদের থাকে তাদের চাকরি করা উচিত না। তাদের এই চ্যালেঞ্জ নিয়ে নিজের স্বপ্ন পূরণে কাজ করা দরকার। তা আপনাকে তো অনেকে মোটিভেশনাল স্পিকারও বলে, ইনফ্লুয়েন্সারও বলে।
আবার আমি অনেক আমি যেহেতু আমি নিজে পার্সোনালি কর্পোরেট ট্রেনার, অনেক কমেন্টে অনেকে লেখে যে মোটিভেশন মানে চাপাবাজি। আপনার কাছে কি মনে হয়? মোটিভেশন, চাপাবাজি কথাটা একটু ল্যাঙ্গুয়েজটা কেমন যেন? বাট মোটিভেশন বাট খানিকটা বলে তো মানুষ, অনেকে কমেন্ট আ করে তো। হ্যাঁ, মোটিভেশন আমি বলি যে মোটিভেশন খানিকটা কর্পূরের মতো। এটা উড়ে যায়। ইলন মাস্কের একটা সুন্দর কথা আছে যে, "ইউ আর নট টায়ার্ড, ইউ আর নট ইন্সপায়ার্ড।" তার মানে আপনি যখন টায়ার্ড ফিল করছেন, তখন আপনি আসলে ইন্সপায়ার্ড ফিল করছেন না, এজন্য টায়ার্ড ফিল করছেন। তো ওই যাকে যদি কাউকে আপনি ইন্সপায়ার্ড করতে চান, সেই সময় মোটিভেশন লাগে। কিন্তু সে যদি সেলফ মোটিভেটেড না হয় এবং সে যদি কাজ শুরু না করে, তাহলে একসময় যেয়ে তার মোটিভেশন থাকে না। আ এইজন্য বলা হয় যে মোটিভেশন অনেকক্ষণ মিথ্যা, কাজ হচ্ছে সত্য। আমার কাছে সুতরাং যেটা মনে হয় সাইফুল ভাই, যে মোটিভেশন অনেকেই বলে যে স্যার আপনার মোটিভেশন পাইলাম, তারপরে নিজেকে চাঙ্গা ফিল করলাম, কিন্তু তার কিছু ঘন্টা পর, কিছুদিন পর হারিয়ে গেলাম, ভুলে গেলাম, সবকিছু হারিয়ে গেল, আবার আগের মতো হয়ে গেলাম। আমার কাছে মনে হয় যে মোটিভেশনটা ওয়ান কাইন্ড অফ গোসল করার মতো, প্রতিদিন করতে হবে। ওই যে কর্পূরের মতো বললাম খানিকটা, ইয়েস। মানে ইভেন আপনি দেখেন, আমি একটা জিনিস ফলো করেছি কোরআন শরীফ পড়তে যেয়ে। আপনি দেখবেন যে রিপিটেশন আছে। শাস্তির কথা বারবার বলা হয়েছে, পুরস্কারের কথা বলা হয়েছে, এটা করো, ওটা করো, বারবার কিন্তু বলা হয়েছে। তো ওখানে একটা ভয়ের ব্যাপার আছে, ইমোশনের ব্যাপার আছে। হিউম্যান বিং এর বোধহয় রিপিটেশন একটা খুব বড় একটা ইস্যু। যেমন সেলস এর ক্ষেত্রে যদি মানে আপনি ভালো করতে চান, তাহলে ইউ নিড টু মেক রিপিট সেলস। রিপিটেশন ইজ এ গুড থিং এবং আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিতে হয়। খারাপ জিনিস কিন্তু এতবার স্মরণ করাতে হয় না। কিন্তু রাইট। ভালো জিনিস স্মরণ করাতে হয়। এজন্য মোটিভেশন, বিশেষ করে মোটিভেশনাল বুক যেগুলা, আপনি যখন খুব ডাউন ফিল করছেন, ইফ ইউ রিড দ্য মোটিভেশনাল বুকস, আপনি দেখবেন যে ইন্সপায়ার্ড ফিল করছেন। তখন আপনার ভিতরে একটা শক্তি জাগ্রত হবে যে, "বাহ! আমি তো অনেক কিছু পারি। আমার তো অনেক সম্ভাবনা আছে।" মোটিভেশন ওই কাজগুলো করে। আর যারা মোটিভেশন নিয়ে একটু কাজ করি, তারা মানুষের মধ্যে যে সুপ্ত যে জ্ঞান মানে সম্ভাবনাটা আছে, সেটা জাগিয়ে দেওয়ার চেষ্টা করি জাস্ট ইউ ডু, আই ডু। অল দ্য মোটিভেশনাল স্পিকারস ডু দ্যাট। ওকে, গ্রেট। আর আমাদেরকে দেখে অনেকে মনে করে যে আমরা খুব রাজার কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি। এই ছোটবেলায় হয়তোবা জন্মটাই হয়েছিল স্যুটটাই পরে। এরকম কিছুটা ভাবে যে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছি। আমাদের লাইফে কোনো স্ট্রাগল নাই বা কোনো কিছু নাই। আমাদেরকে দেখে মনে করে মানুষ যে ওনারা তো হ্যাপি, ওনারা কি বুঝবে দুঃখের গল্প। তা আসলে আমার কাছে যেটা মনে হয় যে জীবনে সাকসেসফুল হওয়ার জন্য একটা ধাক্কা ভেরি ইম্পোর্টেন্ট। একটা না, পরপর ধাক্কা, এবং প্রতিটা ধাক্কা থেকে যদি আমরা যদি ওইখান থেকে যদি বাউন্স ব্যাক করতে পারি, আমরা যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে সাকসেস আসে। আপনার লাইফের কি কোনো এই ধরনের ঘটনা আছে? যে জিনিসগুলো আপনাকে মোটিভেট করেছে আপনাকে সামনে এগিয়ে যেতে? আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যার জীবনে চ্যালেঞ্জ নাই, সে জীবন কোনো জীবন নয়। এবং চ্যালেঞ্জবিহীন কোনো জীবনও নয় আসলে। প্রত্যেকের জীবনে চ্যালেঞ্জ আছে। অনেকে সাহসের সাথে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে, অনেকে সাহসের সাথে সেটা মোকাবেলা করতে পারে না। আর আমি একটা কথা খুব বারবার বলি, যে জীবনে ব্যর্থতা নেই, সে জীবন বেশি আলোকিত হতে পারে না। যেমন ধরেন, ইলন মাস্ক যদি একটা সেলুন দিত ১ম, দিয়ে সেটাতে সাংঘাতিক বিশ্বজোড়া খ্যাতি পেত, তাহলে সে কিন্তু SpaceX বানাতো না। আপনি যদি ১ম জীবনে যে কাজটা শুরু করেছিলেন, সেই কাজটায় যদি আপনি সাফল্য পেতেন, তাহলে আজকে আফজাল হোসেন আপনি এখানে বসতেন না। আমারও ঠিক এমনই অবস্থা। যদি আমি ১ম যে কাজটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে পত্রিকায় সাংবাদিকতা। যদি সেখানে আমি মানে খুব ভালো করতাম বা থেকে যেতাম, তাহলে এই তাহলে চেয়ারে আপনি আজকের আমাকে সাইফুল দেখতেন ভাইকে না, আমরা পেতাম না। পেতেন না। ফলে ব্যাপার হচ্ছে চ্যালেঞ্জ ইস এভরিহোয়ার। কে কিভাবে চ্যালেঞ্জটাকে গ্রহণ করছে, সেটা হচ্ছে ব্যাপার। আর আমার জীবনে চ্যালেঞ্জ, আমরা যারা গ্রাম থেকে এসেছি, তাদের প্রতি পরতে চ্যালেঞ্জ। প্রত্যেকদিন চ্যালেঞ্জ ফেস করতে হয়। আর বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড, আমরা তো কনসালটেন্ট যারা, কর্পোরেট ট্রেনার যারা বা ইনফ্লুয়েন্সার যাই বলেন না কেন, আমরা তো সেলফ এমপ্লয়েড। প্রত্যেকদিন নতুন করে কাজ খুঁজতে হয়। প্রতিদিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। অনেকে তো এই চ্যালেঞ্জ দেখে পালিয়ে যেত, আবার চাকরি শুরু করত। বাট আমরা সেটা করি নাই। কারণ আমাদের সেই চ্যালেঞ্জ ফেস করার মতো শক্তি আছে। আমাদের সেই মানে মনোবলটা আছে। হয়তো অনেকের সেই মনোবল নেই। বারবার ব্যর্থ না হলে কেউ বড় হয় না। সম্ভব নয়। সাকসেসের জন্য ইম্পোর্টেন্ট হচ্ছে ব্যর্থতা ব্যর্থতার দরকার। মারিয়ে পথ এগিয়ে, মানে ব্যর্থতার পথে হাঁটতেই একসময় সাকসেস আমি আসে। বরং এটা বলি যে ব্যর্থতা ইনএভিটেবল বড় সাকসেসের জন্যে। দারুণ কথা বলেছেন। সাইফুল ভাই, আমি যদি বলি যে আপনার শিক্ষা জীবন, কর্মজীবন যদি থাকে, তখন কি আপনি প্ল্যান করেছিলেন যে বড় হয়ে আপনি মানে আপনার এই অবস্থাটায় আপনি আসবেন? আপনার কি প্ল্যানিং ছিল নাকি এটা, মানে এটা কি চয়েস ছিল না প্ল্যানিং ছিল? শুনেন, আমরা যারা গ্রাম থেকে এসেছি, আমাদের আসলে ওরকম প্ল্যান ছিল না। এখন যেমন আমাদেরকে অনেকেই পাচ্ছে, আপনাকে অনেকে পাচ্ছে যে তারা তাদের জীবনে প্ল্যান করার জন্য একটা গাইডলাইন পাচ্ছে। আপনার তো মনে আছে নিঃসন্দেহে, আপনি যখন ইউনিভার্সিটিতে এসছেন বা আমরা যখন এসছি, তখন তো এরকম গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না। এরকম কোনো প্ল্যান ছিল না। তবে আমি যখন ক্লাস 5-6 এ পড়তাম, তখন আমি ডেল কার্নেগি হাতে পেয়েছি। তখন আমি মাঠের মধ্যে যেয়ে
ধান খেতে যেয়ে আমি ডেল কার্নেগির বই পড়তাম। বই পড়ে হয়তো বই এক জায়গায় রেখে তখন নিজে, নিজে বক্তৃতা দেওয়ার চেষ্টা করতাম। সামনে গাছপালা, সামনে আকাশ বাতাস। আমি বক্তৃতা দিচ্ছি। তখন তো মাইকের সামনে দাঁড়ালে হাত পা কাঁপত। তখন আমি গান করতাম, স্টেজে গান করতাম। তারপরেও হাত পা কাঁপত। মাশাআল্লাহ। তো আ ওই যে স্বপ্ন, তখন স্বপ্ন দেখতাম যে যদি এমন হতো, ডেল কার্নেগি এমন বক্তব্য দিচ্ছে, যদি আমিও এমন বক্তব্য দিতে পারতাম, যেটা অনেক মানুষের জীবনে মানে ভ্যালু এড করছে, অনেক মানুষকে আলোকিত করছে, তাহলে হয়তো খুব ভালো হতো। তারপরে তো দীর্ঘ অনেক সময় কেটে গেছে। সেই সময় আর এই স্বপ্ন দেখতাম না যে ইনফ্লুয়েন্সার হবো বা বক্তৃতা দিয়ে মানে জীবিকার দিকে ছুটবো। কিন্তু আসলে দেখেন যে স্বপ্ন একসময় লুক্কায়িত ছিল মনের মধ্যে, পরিবেশ, পরিস্থিতি এবং প্রকৃতি, আল্লাহ সেই স্বপ্নের মুখোমুখি আমাকে করেছে। এবং এখন আমি কিন্তু সেই পথে হাঁটছি। I am doing that and I am happy for that. আপনি আপনি তো অসংখ্য মানুষের ভালোবাসার মানুষ। আমি দেখি যে এভরিডে এভারেজে লক্ষাধিক মানুষ আপনার ভিডিও দেখে, আপনার বই পড়ে, আপনার থেকে ইন্সপিরেশন নেয়। ঠিক আছে? সো এই যে প্রাপ্তিটা এটাকে এই প্রাপ্তিও তো অনেকে ধরে রাখতে পারে না, বা যারা প্রাপ্তির মধ্যে আছে এটা নিয়ে আপনার কি আছে যে এই প্রাপ্তিগুলো যখন প্রাপ্তি আসতে থাকে, মানুষের ভালোবাসা আসতে থাকে। আমি বহু মানুষের নাম নিব না। আমি অনেক মানুষকে দেখেছি যে একটা সুনামের খ্যাতির বিড়ম্বনা। সো ওই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি একটু ঘুরিয়ে আরেকটা জিনিস বলি। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা খুব ভালো একটা প্রশ্ন। যেমন দেখেন টাকার যে ভার, আমি একসময় মানে আমরা শুনেছিও যে টাকার কামড় সবাই সহ্য করতে পারে না। তার মানে যে পরিমাণ টাকা আপনার দরকার, যদি তার চাইতে অনেক পরিমাণ আপনার কাছে আসে, তখন আপনার ব্যবহার impulsive হয়ে যায়। আপনি তখন টাকা নিয়ে এমন ব্যবহার করেন যেটা self destructive, আপনার জন্য ক্ষতিকর। ঠিক টাকার মতো এটা সুনাম হতে পারে। এটা আপনার পজিশনাল খুব হায়ারার্কিতে আপনি টপে যেতে পারেন। যেকোনো ভার অনেক মানুষই নিতে পারে না। আমার ক্ষেত্রে আমার মনে হয় না যে আমার এমন কোনো ভার হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে যেটুকু মানুষজন এখন চিনে এবং মানুষের জীবনে যতটুকু ভ্যালু এড করতে পারছি, আমি সবসময় যেটা মনে করি আই এম এ পারসন হু ইজ গ্রেটফুল টু এভরিথিং। আমি মনে করি যে এই যে একটা সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন, যে লাখো, লাখো মানুষ আমার কথা শুনছেন। হয়তো হাজার বা শত মানুষ আমার কথা দ্বারা উপকৃত হচ্ছেন। তারা কথাগুলো গ্রহণ করছেন। তাদের জীবনে ইমপ্লিমেন্ট করছেন। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এখানে এই প্রাপ্তি আমার শুধু ভয় এটা যে যেটুকু পেয়েছি আমি, এটুকু যেন না হারাই। আর নিজের ইচ্ছায় তো হারানোর প্রশ্নই ওঠে না। আর গর্ব করার মতো আসলে আমাদের কিছু নাই। আমরা মানুষরা যারা দেখেন, আমরা একটা তার কাটার গুতা সহ্য করতে পারি না। কিসের এত গর্ব? আমরা মূলত এই যে বডি দেখছেন, একজন ভদ্রলোক মানে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলছিলেন যে, "আমরা হচ্ছি হাগামোতার মেশিন।" আসলে আপনি ভেবে দেখেন, এই যে সামনে উপরে সুন্দর চামড়া, এটা জাস্ট একটা খোলস। ভিতরে তো খুব মানে নোংরা অবস্থা আমাদের। তো গর্ব করার মতো এত কিছু নেই। কিন্তু যদি আল্লাহর রহমতে সুস্থ থাকতে পারি এবং যে কাজ করছি মানুষের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এই কাজ যদি কন্টিনিউ করে সামনে এগোতে পারি, আমি মনে করি দ্যাট ইস আ ভেরি গুড থিং। এবং যদি সম্মানের সাথে মরতে পারি। তরুণ সমাজদের বর্তমানে যে অবস্থা আমরা দেখতে পাই, বেশিরভাগ তরুণ সমাজ যেটা তাদের ভিতর ফ্রাস্ট্রেশন কাজ করে, তারা এনজাইটিতে ভোগে, তাদের পারপাস থাকে না, তারা গোল সেট করতে পারে না। তাদের স্বপ্ন যদি জিজ্ঞাসা করি, অনেক ক্ষেত্রে তারা এটা তো তাদের ড্রিম নিয়েও তাদের কোনো ক্লিয়ারিটি নাই। তো এই যুব সমাজদের উদ্দেশ্যে বা আপনার কি কোনো প্ল্যান আছে কিনা যে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে একটা সঠিক গাইডলাইন দেওয়া? ব্যাপার হচ্ছে এইটা আমাদের দেখেন যারা ১৯৯৭ সাল থেকে ২০১২ সাল, ১২-১৩ সাল এই সময়ের মধ্যে যারা জন্মেছে এরা Gen Z, রাইট? এরা এদেরকে নিয়ে আমরা শঙ্কিত। যে এরা ফোকাস না, পরিবারের প্রতি দায়িত্বশীল না, ইভেন নিজের প্রতিও দায়িত্বশীল না, সবসময় মোবাইলের প্রতি বুঁদ হয়ে থাকে। কিন্তু দেখেন শ্রীলঙ্কার আন্দোলন, বাংলাদেশের আন্দোলন, ইন্ডিয়ার আন্দোলন, নেপালের আন্দোলন আমাদের কিন্তু ভুল ভেঙে দিয়েছে। এরা যতটা মনে করি লেস ফোকাসড, আমাদের মনে হচ্ছে এখন দে আর মোর ফোকাসড। তারাও হয়তো অল্প জানতো বলে আমরা মনে করি। এখন আমরা দেখি যে না, তারা এই বিশ্ব রাজনীতি সম্পর্কে খবর রাখে, বিশ্ব অর্থনীতি সম্পর্কে বুঝে। তারা জীবনকে যেভাবে বুঝে, আমরা সেভাবে বোঝার ধারে কাছেও যেতে পারি না। ফলে তাদের কেউ হয়তো ডিমোটিভেটেড। কিন্তু দেখবেন যে তারা কিন্তু যদি ডিমোটিভেটেড সবাই হতো, তাহলে একযোগে এত মানুষ রাস্তায় নেমে আসতে পারত না। ফলে আমি এদের মধ্যে সাংঘাতিক সম্ভাবনা দেখি। নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে আমরা হচ্ছি সেই প্রজাতির মানুষ যারা এনালগ থেকে ডিজিটালে ট্রান্সফরমেশন পেয়েছি আমরা। আমরা ট্রান্সফর্ম মানুষ কিন্তু পুরাপুরি ডিজিটাল হতে পারি নাই। এনালগের অ্যাটিটিউড আমরা ছাড়তে পারি নাই। ওরা কিন্তু ডিজিটাল যুগে জন্ম এবং দে আর ডিজিটালাইজড। ফলে ওদের সাথে আমাদের একটা গ্যাপ থাকবে, এটাই স্বাভাবিক। ওরা একটা ট্রান্সফর্মড হিউম্যান বিং। ওদের ব্রেনের যে ইভলিউশন এটা আমাদের হয়নি, ওদের হয়েছে। ফলে ওদের কাছ থেকে আমরা অনেক নতুন কিছু পাবো। তবে হ্যাঁ, সেই নতুনত্বের সাথে হয়তো আমরা মিলিয়ে চলতে পারব না। তবে তাদেরকে একটা জিনিস বলার আছে আমার। সেটা হচ্ছে তারা অনেক
ব্রিলিয়ান্ট, তারা অনেক টেক সেভি, তারা অনেক মানে অনেক মেধাবী এবং তারা গ্লোবাল ভিলেজের অ্যাক্টিভ সদস্য। তাদের কাছে বলার যেটা সেটা হচ্ছে যে, "বাবারে তোমরা যারা আছো, আমরা যারা তোমাদের আগে জন্মেছি, তাদের সাথে তোমরা একটু মিলিয়ে চলো। কারণ তোমাদের সাথে মিলে চলার শক্তি আমাদের নেই। মানে তোমাদের যে নলেজ, তোমাদের যে মানে সম্ভাবনা, তোমাদের মধ্যে যে সুপ্ত আগুন, ওই আগুনের সাথে আমরা খাপ খেতে পারি না। কিন্তু তোমরা আমাদের সাথে মিলিয়ে নিয়ে চলো, নাম্বার 1। আরেকটা জিনিস হচ্ছে যে, তোমরা পড়াশোনা থেকে দূরে যেও না। তোমরা পড়াশোনাটা করতে থাকো। তোমরা শুধু মোবাইলে ঘন্টার পর ঘন্টা কাটিও না। বইয়ের পাতার গন্ধও নাও। কারণ এই যে এনালগ যুগের যে গন্ধটা, এই গন্ধ খুব মধুর, এই স্মৃতি তোমরা নাও। তাহলে তোমাদের জীবন যেমন সুন্দর, এটা আরো সুন্দরতম হবে এবং ওদের সম্ভাবনা পুরাপুরি বিকশিত হবে। আমি মনে করি এরা প্রচণ্ড সম্ভাবনাময়। কিন্তু এই সম্ভাবনাকে এই আমরা যারা বয়স হয়ে যাচ্ছে তাদেরকেও কাজে লাগাতে হেল্প করতে হবে। ওদেরকে দূরে ঠেলে দেওয়া যাবে না। ওদেরকে কাছে টানতে হবে অপার মমতায়, অপার ভালোবাসায়। আর ওদেরকেও বলি যে তোমাদেরও আমাদেরকে সাথে রাখতে হবে। কখনো বাসের ধাক্কা খেয়েছেন? অভাব কি জিনিস কখনো বুঝেছেন লাইফে? বা কখনো কি আপনি মানে কষ্টের জীবন কি সেটা কি আপনি উপলব্ধি করেছিলেন কখনো? প্রশ্ন তো খুব চমৎকার। আমার তো মনে হয় যে ধরেন আমরা যারা গ্রামে বড় হয়েছি, আমরা তো অভাবের মধ্যেই বড় হয়েছি। প্রাচুর্য আমরা দেখি নাই আসলে এরকম। এবং এখনো যে প্রাচুর্যের স্বাদ পাই ব্যাপারটা এরকমও না। ব্যাপার হচ্ছে অভাব কাটতে যখন প্রাচুর্যের স্বাদ পাওয়ার কথা তখন দায়িত্ব আমাদের ঘাড়ে। তখন প্রাচুর্য আমাদের ছেলেমেয়েরা হয়তো তারা প্রাচুর্যের স্বাদ পাচ্ছে। আমরা কিন্তু প্রাচুর্যের স্বাদ পাচ্ছি না। আমাদের যে অভাব আগেও ছিল, সেই অভাব বাবা হিসাবে এখনো আছে এবং চ্যালেঞ্জ আগেও ছিল, চ্যালেঞ্জ এখনো আছে। শুধুমাত্র চ্যালেঞ্জ বা অভাবের ধরনগুলো বদল হয়েছে। আগে হয়তো যখন আমি স্কুলে পড়তাম তখন ২ টো শার্ট পরতাম। একটা পুরানো হয়ে যেত, একটা নতুন থাকতো। ওই পুরানো হয়ে ছিঁড়ে যাওয়ার মতো হলে তখন আব্বা আরেকটা শার্ট কিনে দিত। প্যান্ট ২ টো পরতাম। একটা ছিঁড়ে গেলে তখন আরেকটা পেতাম। বছরে? বছরে। বছরে ২ টা? না বছরে না, না। এটা বছরে না। যতক্ষণ না ছিঁড়ে। যতক্ষণ না ছিঁড়ে জি, জি, ততক্ষণ জি। পর্যন্ত। হ্যাঁ, তখন মনে হতো যে আব্বা কেন টাকা-পয়সা তার কাছে, সব টাকা-পয়সা তার কাছে। কিন্তু কেন আরেকটা নতুন জামা কিনে দেয় না? কিন্তু এখন যখন আমি বাবা হয়েছি তখন বুঝি যে বাবারা চাইলেও সবকিছু পারে না। সুতরাং আপনি যেটা বললেন অভাবের মধ্যে আমরা বড় হয়েছি। প্রাচুর্য ওইভাবে দেখি নাই। তবে আরেকটা বিষয় হচ্ছে যে ঐরকম অভাব না, যে অভাবে ধরেন মানে খেতে পাচ্ছি না, পড়তে পারছি না। আমরা একটা টানটান অবস্থার মধ্যে থেকেছি। স্ট্রাগল যেটা করার সেটা হয়তো বাবা-মায়েরা মানে লোয়ার করছে। মিডল ক্লাস অ্যা লিভিং যেটাকে বলা আমরা হয় বা আপার ক্লাস না, হ্যাঁ, লোয়ার মিডল ক্লাসের একটা ফ্যামিলি থেকে আমি উঠে এসেছি। তবে হ্যাঁ, আমার জীবনে যদিও এরকম বলেন যে অনেকে আছে যে ৳৩ নিয়ে ঢাকা শহরে এসছে, ৳৫ নিয়ে ঢাকা শহরে এসছে। এইরকম আমি এরকম অভাব আমি আমার জীবনে টের পাইনি। মানে ইউনিভার্সিটি পর্যন্ত এসছি, বাবা পৌঁছে দিয়েছে। তারপরে আমি আমার নিজেকে সাজিয়েছি। এবং মজার ব্যাপার হচ্ছে যখন আমি ইউনিভার্সিটি পাস করি, তখন আমার হাতে ৳৬,০০,০০০। ঢাকা ইউনিভার্সিটি থেকে যখন আমি বের হই ইকোনমিক্সে পাস করে। ৳৬,০০,০০০ তখন আমার হাতে। ইটস a হিউজ মানি এট দ্যা টাইম। মানে এটা কি আপনি মানে টিউশনি করে বা অন্য কোনো টিউশনি ইনকাম করে কোচিং সেন্টারে পড়িয়ে আমি এটা জমিয়েছি। আর আপনি জানেন জমিয়েছিলেন? যে আমি পার্সোনাল ফাইন্যান্স নিয়ে অনেক আগে থেকে কাজ করি। তখন থেকে আমি এই ব্যাপারে সচেতন। মানে ওভার স্পেন্ডিং আমি সবসময় এড়িয়ে চলি। আই এম এ ফ্রুগাল পারসন। আমি মাইজার নই এবং খুব বেশি এক্সট্রাভ্যাগান্ট ও নই। শেষ না করলে কি কোনো কিছু আসে? মানে আমি আপনার সাথে দেখেছি আমার আপনি আপনি মেক্সিমাম ভিডিওতে মানুষকে বোঝান যে সঞ্চয় করো। জি, সঞ্চয়ের প্রতি আপনি সবসময় মানুষকে করেন। আর আমি সঞ্চয়ে বিশ্বাসী বাট আমি বিশ্বাস করি খরচ না করলে টাকা আসবে না। অর্থাৎ আপনাকে খরচ করতে হবে। আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে। আপনি আপনার নিজেকে ডেভেলপমেন্টের জন্য খরচ করেন। টাকা জমিয়ে রাখলে ইনভেস্টমেন্ট বেসড। সঞ্চয়ের চেয়ে ইনভেস্টমেন্ট বেসড। আপনি ইনভেস্ট করেন। হয় নিজের প্রতি নতুবা আপনার আপনার বিভিন্ন কর্পোরেট বা যেখানেই আছে যেখান থেকে রিটার্ন আসার সম্ভাবনা আছে। তো ওখান থেকে ইনভেস্টমেন্ট করেন। তো এই ইনভেস্টমেন্ট আর সঞ্চয় এই ২ এর মধ্যে আপনার কাছে কোন জায়গাটাতে বেশি আপনি করেন? এবার তো পুরাপুরি আমার জায়গায় চলে গেছেন। ব্যাপার হচ্ছে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো অনেকে আমার সাথে পোষণ করেন। আমি কক্ষনো বলি না যে আপনি খরচ করবেন না। আমার খুব সিম্পল কথা যেটা অনেকেই বলছেন বিশ্বে। সেটা হচ্ছে আপনার ফিন্যান্সিয়াল লিটারেসি দরকার। হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? ব্যাপারটা হচ্ছে যে আপনি ৳১০০ আর্ন করলে ডোন্ট স্পেন্ড অল দ্য মানি ইউ হ্যাভ আর্নড। ৳১০০ আর্ন করলে আমি বলেছি যে আপনি ৳১০ থেকে ৳১৫ বা ৳২০ সেভ করেন। ৳৮০ র মধ্যে চলেন। তাহলে আপনি ৳১০০ আর্ন করবেন কেন? ৳১,০০০ আর্ন করেন। তাহলে আপনি 10% সেভ করলে আপনি ৳৯০০ থাকবে আপনার। যদি ৳১,০০,০০০ আপনি সেভ আর্ন করতে পারেন,
10,000 টাকা সেভ করেন বা 20,000 টাকা সেভ করেন, 80,000 টাকার মধ্যে চলেন। খরচ করতে আমি নিষেধ করি না। আর নিষেধ করলে লোকজন শুনবে কেন? আমি যেটা বলি আপনার ফান্ডটাকে আপনি সুন্দরভাবে ম্যানেজ করেন। আচ্ছা, তাহলে একটা পোরশন সেভ করেন। কারণ যত বড়লোকই আপনি হন, যদি আপনি 10,00,000 টাকা আর্ন করে 11,00,000 টাকা সেভ করেন, তাহলে ১ বছর পরে যেয়ে আপনি 12,00,000 টাকার ঋণী হয়ে গেলেন। তো আপনি ঋণী কেন হবেন? ইয়েস, আপনি যত পারেন আর্ন করেন, কিন্তু তার একটা পোরশন সেভ করেন। জাস্ট মিনিমাম পোরশন অফ দ্যাট আর্নিং ইউ শুড সেভ। তারপরে যখন সেভিংসটা পাইলড আপ হলো, তখন আপনি তার একটা পোরশন অল্প কিছু এমার্জেন্সি ফান্ড হিসেবে রেখে বাকিটা আপনি ইনভেস্ট করেন। কারণ সেভিংস উইল নট মেক ইউ রিচ, বাট ইনভেস্টমেন্ট উইল। রাইট। তো আমি বলেছি যে ফ্রুগাল হন, মানে মিতব্যয়ী হন, যেটা আমাদের কোরআনও বলেছে। আপনি আপনি অপচয়কারী, অপব্যয়কারী হয়েন না। অপব্যয়কারী শয়তানের ভাই। রাইট। আপনি ফ্রুগাল হন। আপনি একটা মিনিমালিস্ট লাইফ লিড করেন। তাহলে দেখবেন যে আপনার সারা জীবনে অর্থকষ্ট ভুগছেন না। আর নচেৎ ২-১ জনকে আমি দেখেছি ১০,০০,০০০ টাকা মাসিক ইনকাম করেছে। চাকরি চলে গেছে। ৩ মাস পরে বন্ধুর কাছে হাত পাততেছে যে আমার কিছু টাকা দাও, আমি চলবো কিভাবে? মানে প্ল্যানিং ছিল না, ফিন্যান্সিয়াল কোনো প্ল্যানিং তার ছিল না। হ্যাঁ। দ্যাটস ওয়াই সে ওই ইয়েস, অবস্থায় ইউ এসেছে। নিড টু হ্যাভ এ ফিন্যান্সিয়াল প্ল্যান। শুধু ফিন্যান্সিয়ালি কিন্তু প্ল্যানিং না। লাইফের প্রত্যেক ক্ষেত্রে ইফ ইউ ডোন্ট মেক এনি প্ল্যান, আপনি কিভাবে সামনে যাবেন? এই যে আজকে আমরা এখানে প্রোগ্রাম করছি। আপনার প্ল্যান আছে না এটা নিয়ে? সেই ডেফিনিটলি। কখন থেকে সেজে আপনি বসে আছেন, বাসা থেকে স্যুট-টাই পরে এসছেন, স্টুডিওটা রেডি করা হয়েছে। দ্যাট ইজ উই নিড প্ল্যানিং টু ডু এনিথিং। যেকোনো কাজে যার প্ল্যানিং নেই তার আসলে কিছু নেই। একটা কথা আছে না? ইফ ইউ ডোন্ট মেক প্ল্যান টু সাকসিড, দেন ইউ আর মেকিং প্ল্যান টু ফেইল। তো সুতরাং প্ল্যান আপনাকে করতে হবে, নচেৎ আপনি ফেইল করার প্ল্যান করছেন। সুতরাং আমি কিন্তু ওইটা বলি না যে আপনি খরচ করবেন না। আপনি যত পারেন খরচ করেন, কিন্তু একটা পার্ট সেভ করেন। একটা পার্ট সেভ করেন। ইয়েস, সিকিউরিটি ইজ ভেরি ইম্পোর্টেন্ট। ইয়েস। সিকিউরিটিও লাগবে। ফিন্যান্সিয়াল সেফটি ইজ সেফটি ইজ মানে ভেরি ইটস এ ইম্পোর্টেন্ট। মাস্ট। ইম্পোর্টেন্ট শুধু না, ইটস এ মাস্ট। আপনার কাছ থেকে অনেক দারুণ, দারুণ ভিডিও আমরা পাই এবং এটা কি অব্যাহত থাকবে? কন্টিনিউয়াস প্রসেস হিসাবে থাকবে? কেননা অনেক ভিডিও আপনি দেন যে কথাগুলো মানুষের আসলে যদি ধারণ করতে পারে, লালন করতে পারে এবং তারা যদি এটাতে কাজ করতে পারে, তাদের লাইফ চেঞ্জ হওয়ার মতো অনেক কথা আপনার কাছ থেকে আমরা না, শুনি। ব্যাপার হচ্ছে যে যতদিন আপনারা বা যতদিন আমার দর্শকরা চাইবেন যে আমি কথা বলি, আমি ততদিন কথা বলব। আমি কথা বলব আসলে। কারণ হচ্ছে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড বলে একটা কথা আছে। অনেক মানুষ হয়তো জানে না যে কি বললে কোনটা তার দরকার। যেমন ফোন যে আমাদের দরকার আমরা তো একসময় জানতাম না। যখন ফোন কেউ নিয়ে হাজির করলো তখন আমরা বুঝলাম যে এটা তো সাংঘাতিক দরকার এবং এখন এটা ছাড়া আমরা চলতে পারি না। সুতরাং নতুন, নতুন কথা, নতুন, নতুন আচরণ, নতুন, নতুন জ্ঞান মানুষের দরকার হবে। আমাদের কাজ হচ্ছে জ্ঞানগুলো মানে সব জায়গা থেকে সংগ্রহ করে মানুষের সামনে ডেলিভার করা। আমার বিশ্বাস যতদিন মানুষের জীবনে আমি ভ্যালু এড করতে পারবো এবং যতদিন আমি কথা বলতে পারবো, আমি কথা বলতে থাকবো। আমার মনে হয় কিছু না কিছু মানুষের জীবনে ভ্যালু এড হবে এবং সেটাই আমার প্রাপ্তি। মানুষকে টাকা দিয়ে আপনি খুব বেশি হেল্প করতে পারবেন না। বাট মানুষকে যদি পরামর্শ দিয়ে হেল্প করতে পারেন এবং আপনার পরামর্শ যদি সে শুনে, তাহলে সে তার জীবনকে পরিবর্তন করে ফেলবে। আমি এই আলোকিত অংশের অংশীদারিত্ব থেকে নিজেকে কেন বঞ্চিত করব? I will continue. দারুণ, দারুণ, দারুণ কথা বলছেন সাইফুল ভাই। আসলে আ আ আসলে আপনার কাছে কি মনে হয় যে আপনার মতো বা আমাদের মতো আমরা যারা মানুষকে ইনফ্লুয়েন্স করি বা মোটিভেশনাল কথা বলি, মানুষকে উজ্জীবিত করি, এই ধরনের আরো অনেক মানুষকে আসলে আসা উচিত এই ইয়াটা। কেননা এত মানুষকে একটা পথ দেখানো, আলো দেখানো। সো এটা দারুণ কাজ। ব্যাপার হচ্ছে অনেক মানুষ আসছে, কিন্তু আছেও অনেক মানুষ। কিন্তু একটা দুঃখজনক বিষয়ও আছে। কারণ সোশ্যাল মিডিয়া এটা একটা গার্বেজের মতো হয়ে গেছে। একটা আগুনকে আপনি কোনো কিছু রান্না করার কাজে, কোনো একটা ভালো কাজে ব্যবহার করতে পারেন, আবার পোড়ানোর কাজে ব্যবহার করতে পারেন, বাড়িঘর পুড়িয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়া সেরকম। সুতরাং এখানে অনেক ইনফ্লুয়েন্সার, অনেক মানুষ আসা দরকার যারা মানুষের উপকার করতে চায়। এবং তারা যেন, তাদেরই আসা উচিত যারা জ্ঞান আহরণ করবে, এখানে এসে মানুষের সাথে শেয়ার করবে। এরকম মানুষ দরকার নেই যারা এখানে এসে শুধু গালিগালাজ করবে। কিছু, কিছু ইনফ্লুয়েন্সার আমি দেখেছি এমন গালিগালাজ করেন যে আপনি আপনার সন্তানের সামনে এটা শুনতে পারবেন না এবং তারা খুবই ইনফ্লুয়েন্সিয়াল। I hate them. আমি সরি এভাবে কথা বলার জন্যে। আমি মানে হেট করার কথাটা আমি বলতে চাই না, কিন্তু আমি বললাম। কারণ হচ্ছে তারা এই সমাজকে পলিউটেড করছে। কারণ একদম সোশ্যাল মিডিয়ায় যখন আপনি কিছু ছেড়ে দিচ্ছেন সেটা তো পাবলিক হয়ে যাচ্ছে। এবং মজার ঘটনা হচ্ছে যারা এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে তারা তাদের ফলোয়ার এবং তাদের ভিউ দেখলে মনে হয় যে সারা সব গার্বেজদের মতো সব মনে হয় ওখানেই তো অনুসারী এখন ব্যাপার হচ্ছে। হচ্ছে কি? ব্যাপার হচ্ছে মানে ইউ আর রাইট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এই খারাপ দিকটা নিবো? কিন্তু মানুষের ইনস্টিংক্ট হচ্ছে কি জানেন? খারাপ জিনিসটা আগে শোনা, খারাপ জিনিসটা গ্রহণ করা। কিন্তু আমাদের এটা শেখা দরকার। আমাদের কানকেও প্রস্তুত করা দরকার। আমাদের মনকেও প্রস্তুত করা দরকার যে না, আমরা সুন্দর কথা শুনবো। আমরা ভালো গান শুনবো। আমরা সুন্দর মিউজিক শুনবো। আমরা যত সব এভিল জিনিসগুলা, যেগুলা খারাপ, আমাদের মস্তিষ্ককে মানে কলুষিত করে, সেগুলো আমরা পরিত্যাগ করব। দেখেন না, অনেক মেয়ে ইনফ্লুয়েন্সার আছে,
মানে তারা মিডিয়াতে এসে যা ইচ্ছা তাই বলে। আমি তো মনে করি যে রাষ্ট্রের উচিত আইন করে এগুলো স্ল্যাং মানে পাবলিকলি যেন বলতে না পারে, এটা বন্ধ মনিটরিং করে কিছু দেয়া। নাই তো আমাদের এই ধরনের আসলে গভর্নমেন্ট মনিটরিং করবে কত দিকে মনিটরিং করবে? আর এই সাইডটা তো একেবারেই নাই বলা যায়। না, তবে গভর্নমেন্ট কোন সাইডটা মনিটরিং করবে ব্যাপারটা ওরকম না। গভর্নমেন্টের অনেক কাজ। অনেক কাজ। গভর্নমেন্ট যখন করতে চায় তখন অনেক কিছু করতে পারে। কিন্তু গভর্নমেন্ট তো মানে আ গভর্নমেন্ট তো গভর্নমেন্টই, তাই না? কিন্তু তার চাইতে বড় কথা হচ্ছে কি, আমরা যারা শ্রোতা, আমাদের নিয়মকানুন মেনে চলতে হবে। আমরা যদি এদেরকে বয়কট করি যে, "তোমরা এই খারাপ কথা বলছো, গালাগালি করছো, তোমাদের আমরা শুনবো না। আমরা ভদ্র। তোমরা আমাদের সন্তানদেরকে, আমাদেরকে ভালো, ভালো কনটেন্ট দাও যেটা আমরা শুনি। ভালো, ভালো এনালাইসিস দাও যেটা আমাদের জীবনকে আলোকিত করে।" আমরা যদি এদেরকে এভয়েড করি, তারা একসময় আর কথা বলবে না। এই পর্যন্ত কতগুলো বই আপনার অলরেডি বাজারে পাবলিশড হয়েছে অর্থাৎ মার্কেটে এসে মানে জনসাধারণের জন্য উন্মুক্ত আমার হয়েছে? এখন বিক্রি হচ্ছে ৯ টা বই এখন মার্কেটে এভেইলেবল। আমার সব মিলিয়ে লেখা হয়েছে ১২ টা বই। আচ্ছা। বাট ৯ টা পাবেন এখন মার্কেটে। ইয়েতে রকমারিতেই পাবেন। হ্যাঁ, রকমারিতে আছে। জি। আচ্ছা। লেখালেখির সময় পান? লেখালেখি তো আমার প্রধান কাজ আমি মনে করি। আমি আসলে আ খুব ছোটবেলা থেকে লিখি। আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন থেকে আমার লেখা মূলত শুরু। এবং ধরেন আমি গান লিখি তাও তো ৩ দশকের বেশি সময়। মানে তারপরে আপনি তাহলে তাহলে পরিচয় দিতে গিয়ে গীতিকার শব্দটা ভুলে গেছি মনে হয় নাকি? না, গীতিকার, হ্যাঁ, গীতিকার আমি আমি একসময় প্রচুর গান লিখেছি। বাংলাদেশের অসংখ্য বড়, বড় শিল্পী, সেই রথীন্দ্রনাথ রায়, ধরেন সুবীর নন্দী, শাম্মী আক্তার, তপন চৌধুরী, এন্ড্র কিশোর, আ রবি চৌধুরী, তারপরে বা এস.ডি. রুবেল, আ শাকিলা জাফর, মানে অসংখ্য, অসংখ্য ইভেন ন্যান্সি, মানে অসংখ্য শিল্পী আমার গান গেয়েছে। মমতাজই গেয়েছে আমার বোধহয় ৮০ টা গান। আপনার লেখা? আমার লেখা, হ্যাঁ। অনেক, অনেক গান লেখা হয়েছে একসময়। আসলে আমি গান লিখেছি, উপন্যাস লিখেছি। দিব্য প্রকাশ থেকে একটা উপন্যাসও বেরিয়েছে আমার। সেই ছড়ার বই বেরিয়েছে ২০০৪ সালে মনে হয়। তারপরে প্রবন্ধের বই বেরিয়েছে। মানে হ্যাঁ, লেখালেখির পেছনে আমার জীবনের অনেক বড় একটা সময় দেয়া। আর আপনাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে চাকরি ভাল লাগতো না আমার, এটাও একটা বড় কারণ। যে আমি লিখতে এবং পড়তে চাই। আল্লাহ বোধহয় আমাকে সেই সহায় করে দিয়েছেন যে এখন আমার অফুরন্ত সময় I can read, I can write, I can speak. এটা একটা বিরাট ব্যাপার। যে মানে এই করে আমি চলতে পারছি। আমার বাচ্চাদের আমি সর্বোচ্চ মানে ভালো প্রতিষ্ঠানে পড়াতে পেরেছি। আ পড়াচ্ছি। আ যাক, মোটামুটি একটা ডিসেন্ট লাইফ লিড করছি। এটা আল্লাহর অনেক রহমত। এই কথা বলে এই লিখে এই তো। মানে আপনার সুপ্ত চিন্তাগুলো প্রকাশের মাধ্যমে দারুণভাবে কিছু করা যায়। আসলে সুপ্রিয় দর্শক আমরা যেটা আমার কাছে যেটা মনে হয় আমি মাঝেই বলি যে আপনি যদি আপনার জীবনকে পরিবর্তন করতে চান, আপনি যদি আপনার লাইফে ভ্যালু এড করতে চান, আপনি যদি ফিন্যান্সিয়ালি আপনার লাইফটাকে স্ট্রং করতে চান, আপনি যদি আপনার পরিবারের হালতটাকে বদলাতে চান, আসলে সবকিছুই আছে। আমরা শুধু খালি নিরাশার মধ্যে থাকি যে আমাদের এটা নাই, ওটা নাই। আপনার ভেতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মেধা দিয়ে দিয়েছে। আপনার কোন কাজটা আপনি করতে ভালোবাসেন, সেই কাজের মাধ্যমে আপনি আপনার লাইফ বদলাতে পারেন। আজকে আমাদের স্টুডিওতে সাইফুল ভাই আছে। ও কত দারুণ একজন গুণী মানুষ। এবং উনার কথা আমি পার্সোনালি উনার কথা শুনি। তো আপনি দেখেন একটা কথা হচ্ছে যে আসলে ক্ষুধা আছে কিনা? আপনার লাইফে যদি ক্ষুধা আছে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। এটাই কিন্তু উনার ক্ষুধা যে উনি লিখতে ভালোবাসেন, উনি প বলতে ভালোবাসেন, মানুষকে উপকার করতে ভালোবাসেন। সো এই ভালো লাগা থেকে সো আমি সাইফুল ভাই একটা কথা বলছি যে আগামী আগামীতে কোনো পরিকল্পনা কি আছে? কোনো কিছু আমাদের জন্য কি কোনো সারপ্রাইজিং কিছু কি আছে যে আপনি চিন্তা করছেন যে আগামীতে এই ব্যাপ্তিগুলো আরো বাড়বে বা এটা হবে? বা আপনার ফিউচার প্ল্যান যদি একটু বলতেন? আমার ফিউচার প্ল্যান আসলে একটু বড়। স্বপ্ন বড় করেই দেখতে হয়। এবং মানে ইন্ডিয়ান প্রেসিডেন্ট আব্দুল কালাম আজাদের একটা কথা আছে না? আব্দুল কালামের, যে সেটা হচ্ছে যে, "যেমন স্বপ্ন দেখো যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেয় না।" আমার স্বপ্ন একটা থেকে আমি কাজ শুরু করেছি। সেটা হচ্ছে আমি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, আপনি জানেন। যা নিয়ে কয়েকটা বই লেখা হয়েছে এর মধ্যে। সেটা হচ্ছে বাংলাদেশের ডোমেস্টিক সেভিংস ইস ভেরি পুয়ার। আমাদের এতগুলো মানুষ, কিন্তু আমাদের সেভিংস যেটা, সেটা এত কম যে সাউথ ইস্ট এশিয়া বা বিশ্বের মধ্যেও মানে একবার নিচের দিকে। যেখানে ইন্ডিয়ার আ ডোমেস্টিক সেভিংস ইস মানে আমাদের ট্রিপল, ৩ গুণ প্রায়। আমার কথা হচ্ছে যে আমাদের ফিন্যান্সিয়াল লিটারেসি কম বলে আমাদের সেভিংস কম।
আমি এই সেভ করতে মানুষকে অনুপ্রাণিত করি। তার কারণ হচ্ছে যখন আপনার ডোমেস্টিক সেভিংস বাড়বে, তখন আপনার ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বাড়বে। ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বাড়লে তখন ডোমেস্টিক এমপ্লয়মেন্ট বাড়বে। এবং একসময় যেয়ে আপনি ফরেন যে ঋণ নির্ভরতা আছে আমাদের, এই ঋণ নির্ভরতা কমে যাবে। এবং প্রত্যেকটা পরিবার যদি তার আর্থিক সংকট কাটিয়ে তাদের লিকুইডিটি বাড়ে, তাহলে এই জাতিটা ইকোনমিক্যালি অনেক উপরের দিকে যাবে। আমরা এমনি এগোচ্ছি। একসময় এখান থেকে ৫০ বছর আগে আমরা যে অবস্থায় ছিলাম, তার কত গুণ এগিয়েছি আমরা। আমরা এখন বলতে পারি যে আমরা বাংলাদেশের নাগরিক। আমরা সুন্দর করে বলতে পারি। বুক ফুলিয়ে বলতে পারি, "উই আর গ্রোইং।" তো আমার কথা হচ্ছে আমি যে স্বপ্নটা দেখি যে সব পরিবার যখন তার আর্থিক ম্যানেজমেন্টটা সঠিকভাবে করবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যখন আর্থিক লিটারেসি সম্পর্কে বুঝবে, তখন পরিবারের দৈন্যতা ঘুচবে, ব্যক্তির দৈন্যতা ঘুচবে। আর ব্যক্তি নিয়েই তো এই সমাজ, ব্যক্তি নিয়েই তো এই দেশ। এবং এই দেশ ফরেন ঋণ নির্ভরতা অনেকটা কমিয়ে আনতে পারবে। আমি সেই বড়দিনের স্বপ্ন দেখি এবং আপনার সেই জন্য আমি কাজ করে যাচ্ছি। আপনার কথাতে একটা বিষয় আমি আমাদের সমাজের যে অবস্থা, এটা আসলেই অপচয়। এই অপচয়ের মাত্রাটা অনেক বেশি। আমি অনেক মানুষকে দেখি যে আ ৳১২,০০০ বেতনে চাকরি করে। কিন্তু দেখা গেছে যে সে, যদিও আমি ধূমপানের কথাটা এখানে বলছি এই কারণে, যেহেতু অভ্যস্ত মানুষ, দেখা গেছে যে সে ব্যানসন সিগারেট খাচ্ছে। আমরা মানে সে আ এই মানে আয়ের সাথে ব্যয়ের কোনো সম্পর্ক নাই। তার তার আয়ের চেয়ে তার লিভিং স্ট্যান্ডার্ড কে বড় করে ফেলছে। সে খরচের মাত্রা, শো আপ, তারপর হচ্ছে দেখা গেছে যে সে দামি মোবাইল ইউজ করছে। তো আয়ের সাথে দামি মোবাইলের মানে সামঞ্জস্যতা নাই। সো এই বিষয়গুলা নিয়েই কিন্তু দেখা যায় যে পরবর্তীতে সে অভাবগ্রস্ত হয়। মানুষের কাছে হাত পাততে হয়। আসলে মানি ম্যানেজমেন্ট এই জিনিসটা। তো আপনি কি এই বিষয়টা নিয়ে মানুষকে উদ্বুদ্ধ করছেন যে মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে? না, সেটাই তো বললাম যে এটা নিয়েই তো আমার দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট, দ্য নিটি-গ্রিটি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ, আমি কি ১ কাপ কফিও খাবো না, প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এই ৪ টা বই লিখেছি আমি। অলরেডি পাবলিশড। এটা নিয়ে আমি এতক্ষণ আপনাকে বললাম যে মানি ম্যানেজমেন্টে আমি সবার মধ্যে এই আইডিয়াটা শেয়ার করছি। মানি ম্যানেজমেন্ট এমন একটা বিষয় যেটা আপনার জীবনের জন্য প্রচন্ড ক্রুশিয়াল, ইউ নিড ইট, বাট আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও শেখানো হয় না। আমি মনে হয় বাংলাদেশে এই ব্যাপার নিয়ে একটু উচ্চ কণ্ঠে সবাইকে বলা শুরু করেছি এবং এখন অনেকেই বলছেন যেটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। এবং মানি ম্যানেজমেন্ট সবার আগে, মানি আর্ন করার আগে মানি ম্যানেজমেন্ট শেখা উচিত। আরেকটা খবর আপনাকে দেই, আমি একটা বই এই মাসে হয়তো পাবলিশড হবে। বইটার নাম হচ্ছে আ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ফর ইয়াংস্টার্স। আপনার আমার সন্তান যারা, তাদের মানি ম্যানেজমেন্ট শেখানোর জন্য ওই বইটা লেখা হয়েছে গল্পে, গল্পে। যে এই বইটা লিখলে আমি চাই যে বাংলার সব পরিবার এই বইটা মানে সকল অন্তত হাতে হাতে পাক। হ্যাঁ। তরুণরা যাতে এই বইটা পড়ে। এবং এই বইটা পড়লে তখন দেখবেন যে বাচ্চারা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে খুব সতর্ক। তখন একটা জিনিস হবে কি জানেন? আপনি যে আর্ন করেন, আপনি যদি সরকারি কর্মকর্তা হন, আপনার সন্তান তখন বুঝতে পারবে। বলবে যে, "বাবা তুমি আর্ন করো ৳৫০,০০০, তুমি ৳২,০০,০০০ খরচ করো কিভাবে?" মানে তার মানে আপনার ইল্লিগাল যারা আর্ন করেন তাদের সেটাও কমে আসবে। সন্তানদের কাছে জবাবদিহিতার আওতায় আসতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা পরিবারে ৫০-৬০% এক্সপেন্ডিচার হয় তার বাচ্চাদের প্রভাবে, বাচ্চাদের কারণে, বাচ্চাদের জন্যে। এজন্য বাচ্চাদের মানি ম্যানেজমেন্টটা আগে শেখা দরকার। আমরাও যদি ছোটবেলায় মানি ম্যানেজমেন্ট শিখতাম, তাহলে এখন আমাদের মানি অন্যরকম, অন্যভাবে ফ্লো করতো আমাদের জীবনে। আমরা লিকুইডিটি ক্রাইসিস এ ভুগতাম না। যেহেতু আমাদের কেউ শেখায়নি, কারণ আমাদের বাবারাও জানতো না। আমাদের স্কুল কলেজের স্যাররাও জানতেন না। উনারাও একটা শব্দ কখনো উচ্চারণ করেন নাই। ফলে আমাদের মানি ম্যানেজমেন্টের জ্ঞান এরকম পুয়ার। এইজন্য বাচ্চাদের এটা শেখানো দরকার। সো দারুণভাবে ইমপ্যাক্ট রাখছেন আপনি। মানি ম্যানেজমেন্ট নিয়ে অলরেডি বই না, হয়েছে আমি আপনার। চেষ্টা করছি। আ অলরেডি অনেকগুলো বই এসেছে, যে বইয়ের মাধ্যমে মানুষ মানি ম্যানেজমেন্ট শিখছে এবং সামনেও আরো আসবে। তো এগুলো থেকে আমরা একটা দারুণ কিছু পেতে যাচ্ছি আপনার কাছ থেকে। তো একটা জিনিস আমি যদি বলি যে আমাদের যে বর্তমানে আগামীতে, অর্থাৎ বর্তমানে আমাদের যে একটা সামাজিক অবস্থান, এখন যে অবস্থায় আমরা আছি, এটা থেকে আরো বেটারমেন্ট হওয়ার জন্য কি কোনো পরামর্শ আপনার আছে? যে আমাদের এই সামাজিক অবস্থান থেকে একটা মানুষকে যে লিফটিং করা, অনেকের ভেতর তো নিরাশা চেপে বসেছে যে আমার দ্বারা হবে না। অনেক মানুষ মনে করে যে আমি জন্মেছি, বাস এভাবেই কেটে যাবে জীবন। মানে এই অবস্থা থেকে ফেরার জন্য আপনি কি মেসেজ দিতে চান তাদেরকে? দেখেন, ডেভেলপমেন্ট এমন একটা জিনিস যেটা খুব গোপনে হয়। মানে এটা কিন্তু ভিজিবলি আপনি দেখবেন না। ডেভেলপমেন্ট আস্তে, আস্তে হয়। আমাদের কিন্তু আপনি যেটা বলছেন এটা সত্যি। যেমন ১৯৩০ সালেও কিন্তু সারা বিশ্ব বলছে যে তখন তো মন্দা চলছিল। যে বলছে যে অর্থনীতির অবস্থা খারাপ। ১৯৫০ সালেও মানুষজন কিছু বলেছে অর্থনীতির অবস্থা খারাপ। এখনো অর্থনীতির অবস্থা খারাপ। মানে অর্থনীতি এরকম ভাঙা গড়ার মধ্য দিয়ে সামনে যায়।
কিন্তু বাংলাদেশ আপনি যদি চিন্তা করেন যে ১৯৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫ এই সালে এই সময়গুলোতে মানুষের যে আর্থিক অবস্থা ছিল, এখন যে আর্থিক অবস্থা আপনি তুলনা করলে দেখবেন যে আমরা ফার বেটার। তারপরও হ্যাঁ, আমাদের মধ্যে সংকট আছে, আমাদের মধ্যে অভাব আছে। সবচাইতে বেশি অভাব আছে মানসিক দৈন্যতার। আমরা মানুষগুলো আমরা মানসিকভাবে অনেক বেশি মানবিক হতে পারিনি। আমরা মানে বিদেশীদের মতো মানসিক সেই উৎকর্ষতা আমাদের আসেনি। কিন্তু উন্নতি কিন্তু হয়েছে, হয়নি তা না। মানে আর্থিক উন্নতি হয়েছে। আমরা যারা একটা জামা পড়তাম, দুটো জামা পড়তাম, তারা এখন ১০টা, ২০টা, ৫০টা জামা পড়ি। অনেক কিছু হয়েছে, কিন্তু অনেক কিছু হয়নি। তো সেই ক্ষেত্রে সেখানে রাষ্ট্রের একটা ভূমিকা আছে, সেখানে সমাজের ভূমিকা আছে, আর সবচাইতে বড় ভূমিকা আছে একেকজন পরিবার হেডের। আর আমরা যারা সোসাইটি নিয়ে আমরা যারা ছোট, ছোট কাজ করি আমাদেরও সবারই ভূমিকা আছে। এই ভূমিকা প্রত্যেকের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে। আমি যেটা মনে করি যে আপনি একা পুরা দুনিয়া উল্টাতে পারবেন না, পাল্টাতে পারবেন না। কিন্তু সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে অনেক কিছু সম্ভব। ১ম যে কাজটা করা দরকার আমাদের বইমুখী হওয়া দরকার। হয়তো কথাটা আপনার কেমন লাগবে? একদম, একদম দারুণ কথা। আমাদের বইমুখী হতে হবে। আমাদের একজন পার্লামেন্টের সদস্যরও বই পড়তে হয় না। বিশ্বের কোনো কান্ট্রি আছে যে কান্ট্রিতে যারা পার্লামেন্টের সদস্য হয় তাদেরকে অ্যাকসেপ্ট করে বই দিয়ে দেয়া হয় যে তাদের সেটা পড়তে হবে। আমরা যারা এখান থেকে ২০ বছর ৩০ বছর আগে এমএ পাস করছি, তারা আর এরপরে আর কেউ কোনো বই খুলে দেখি নাই। ফলে আমরা আমাদের সার্টিফিকেট হয়েছে কিন্তু আমাদের ভিতরে জ্ঞানকাণ্ড হয় নাই। আমাদের মেধা কিন্তু চরম। বাঙালির মতো মেধাবী ছেলেমেয়ে সারা বিশ্বে বিরল। কিন্তু আমরা আবার মূর্খও চরম। কারণ এরপরে ওই যে পাস করার পরে আর কোনো বই পড়ি নাই। আমরা পাস এজন্য করার পরে আমরা মনে করি যে পড়ালেখা শেষ, ইউনিভার্সিটি মানে পড়ালেখা শেষ, ক্লোজ। যেমন আমি ছোটবেলায় মনে করতাম আমার এক বড় ভাই এমএ পাস করেছেন। আমি তখন যেকোনো সমস্যা হলে তার কাছে জিজ্ঞাসা করতাম। কারণ আমি মনে করতাম যে এমএ পাস করছে মানে পৃথিবীর সব জ্ঞান তার আছে। কিন্তু যখন আমরা এমএ পাস করলাম তখন বুঝলাম যে এ তো শুধু সার্টিফিকেট অর্জন করলাম। আসল শিক্ষা তো শুরুই হয়নি। আসলে দেখেন সার্টিফিকেট ক্যান গিভ ইউ a living আর self education that is reading books, attending seminars, attending various training sessions, self development যেটা এটা আপনাকে ফরচুন দিতে পারে। তা আমরা সেই ফরচুন থেকে বঞ্চিত হই কারণ আমরা নিজেরা ডেভেলপ করি না। আমি দেখেছি কোনো বসের টেবিলের সামনে ধরুন একটা বড় একটা কম্পিউটার আছে অনেক দামি। এটা এত বড় ধুলার আস্তরণ জমে গেছে। সেই মানে সে চালাতেই জানে কম্পিউটারটাই না। সে চালায় চালাতেই নাই। জানে না। চালাতে জানে না তো একটা ব্যাপার। কখনো চেষ্টাও করে না। চেষ্টাও করেনি। তো ফলে কিন্তু ওইটা আমরা লার্নিং এর মধ্যে থাকতে চাই না। আমাদের লাইফ লং লার্নিং এর মধ্যে থাকতে হবে। আমাদের স্টুডেন্ট হতে হবে সবসময়। এবং আমি তো একটা কথা বলি যে প্রত্যেকদিন মানুষকে অন্তত ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা পড়তে হবে। যেটা আমি ডেইলি করি। পড়তেই হবে। নয়তো আপনি জ্ঞানকাণ্ড কোত্থেকে পাবেন? আপনি ৫ বছর পরিশ্রম করে একটা বই লিখেছেন। আমি যদি ২ দিন পড়ি তাহলে এই বই যদি শেষ করতে পারি তাহলে আপনার মানে ৫ বছরের গবেষণা আমি ২ দিনে শেষ করলাম। হুম। তাহলে আমরা তো সেটা করি না। উই ডোন্ট রিড বুকস। এজন্য আমি আমার বাচ্চাদের করি কি যত পারো বই কিনো, পড়ো। যেকোনো বই পড়ো, শুধু স্কুলের বই পড়ো না। আমাদের বাপ-মারা শিখাইছে শুধু ক্লাসের বই পড়ো। হুম। ওকে? আমরা এই একটা দিক যে আমরা বই পড়া থেকে দূরে আছি। তারপর আরেকটা জিনিস আমাদের মধ্যে সহনশীলতা অনেক কমে গেছে। আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছি না। আমরা ভালোবাসতে পারছি না। এই মমত্ববোধের একটা সোসাইটি দরকার। যত আমাদের জ্ঞান বৃদ্ধি হবে, ততই আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনে হ্যাজার্ড থাকবে সেটাকে মিট করতে হবে। আমাদের একজন আরেকজনকে হেল্প করতে হবে। তাহলে একটা ইনক্লুসিভ সোসাইটি হবে। একটা সুন্দর দেশ আমরা পাবো। আপনার কাছে কি মনে হয় না সাইফুল ভাই যে বর্তমানে নেটওয়ার্কিংটা কমে যাচ্ছে? নেটওয়ার্কিং তো কমার কথা না, নেটওয়ার্কিং তো বাড়ার কথা। নেটওয়ার্কিং কমছে কেন? আমি তো বলি যে নেটওয়ার্কিং আসলে বাড়ছে কিন্তু ঝামেলা অন্য জায়গায়। নেটওয়ার্কিং ইজ সামথিং যে বলি তো আমরা যে নেটওয়ার্ক ইজ ইউর নেট ওয়ার্থ। নেটওয়ার্কিং হচ্ছে বাট উই ক্যানট মেইনটেইন দ্য নেটওয়ার্কিং। দ্যাট ইজ দ্য মেইন চ্যালেঞ্জ। আমাদের তো অনেকের সাথে পরিচয় হচ্ছে যে আজকে আপনার সাথে আমার দেখা হলো। ১ম দেখা হলো, কথা হয়েছে আরো আগে। একটা নেটওয়ার্কিং হলো তো। এখানে আপনার এত সুন্দর, সুন্দর স্মার্ট ছেলেরা আছে ওদের সাথে পরিচয় হলো। কিন্তু দেখবেন যে এই পরিচয় আজকে হলো আজ থেকেই শেষ। তার মানে নেটওয়ার্কিং হয়েছে। বাট মেইনটেইন হচ্ছে নেটওয়ার্কিং না। কে আমি নেটওয়ার্থ এ যে পরিণত করব, এটাকে আমি মেইনটেইন করছি না। সম্পর্ক শুধু হলে হবে না তো। সম্পর্ক ইউ নিড ধরে টু রাখতে হবে। মেইনটেইন ইট। ইউ নিড টু সাস্টেইন উইথ দ্য রিলেশনশিপ। ওখানে আমাদের গলদ আছে। আমার কাছে মনে হয় যে তরুণ প্রজন্মের মধ্যে বা আমাদের সাধারণ মানুষদের মধ্যে ম্যাক্সিমাম থাকে জড়তা। কেননা এটা পরিবার থেকে এসেছে। আপনি দেখেন যে আমাদের পরিবারে আমি নিজে শুনেছি আমাদের ছোটবেলায় অনেকে বলতো যে, "নিজের খাই নিজের পড়ি কারো ধার ধারি না।" হুম। এই যে একটা কথা আমাদের ছোটবেলা থেকে আমাদের ব্রেনে এসেছে যে আমরা নিজের খাবো নিজের পড়বো।
কারো ধার ধারবো না, কারো হুম। প্রয়োজন নাই আমাদের। এই যে এই সংকীর্ণতা থেকে কিন্তু আজকে কিন্তু দেখেন আমরা শহরকেন্দ্রিক মানুষ যারা আছি, আমরা এক ফ্ল্যাটে থাকি আরেক মানুষের সাথে যোগাযোগ থাকে না বা খোঁজ খবর থাকে না। আমরা আমাদের আত্মীয়স্বজনদের যে আগে যেমন একটা আন্তরিকতা ছিল ছোটবেলায় আমরা দেখেছি আমাদের জেনারেশনে যে বাবা, চাচা বা ফুপু, খালা, মামা মানে সবার সাথে একটা বন্ডিং যে একটা যেকোনো বিষয়ে বা সবকিছু বিষয়ে আলোচনা করা, যেকোনো অনুষ্ঠানকে একসাথে আনন্দময় করা। বাট আস্তে, আস্তে এখনকার কালচারে শহর 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 কেন্দ্রর যে আমাদের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে কিন্তু নেটওয়ার্কিংটা আমি ওই অর্থে বলেছি যে হারিয়ে যাচ্ছে। আর অ্যা মেইনটেইনের প্রশ্নটা তো ডেফিনিটলি আপনি যেটা বলেছেন যে মেইনটেইন হচ্ছে না, ওটাও হচ্ছে না। বাট এই নেটওয়ার্কিং এর সম্বন্ধে যদি আপনি যদি বর্তমান আচ্ছা, ওই যে যেটা আজকে বলেছেন আপনি, আছেন যেটা আপনি বলেছেন আমি এখন আগে যেটা আরেকটা জিনিস বুঝেছি। ব্যাপার হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র এটা আমাদের মানুষের মধ্যে মানবিকতা কমে যাচ্ছে বা আমরা পরিবর্তিত হয়ে যাচ্ছি ব্যাপারটা ওরকমও না। একটা সোসাইটির মানে ইভোলিউশন যেটা হয়, পরিবর্তন আস্তে, আস্তে যেটা হয় গ্র্যাজুয়াল এটা কিন্তু তার তার আমরা শিকার কিন্তু। ব্যাপার হচ্ছে আমাদের এখন যে অবস্থা এটা ৫০-১০০ বছর আগে পাশ্চাত্য হয়েছে। তাদের মধ্যেও একটা পারিবারিক বন্ধন ছিল। কিন্তু এখন তারা ইন্ডিভিজুয়ালিস্টিক মানে ডেভেলপমেন্টে বা সাকসেসে বিশ্বাসী। আমাদের এখানেও তেমন যাচ্ছে সেদিকে। কারণটা আছে তো। আপনি যখন গ্রামে ছিলেন তখন ওইগুলা দেখেছেন যে একজনের বিপদে আরেকজন ছুটে আসছে। এখন আপনি চাইলেও তো এখানে উত্তরায় আপনার এক আত্মীয় সে একটা বিপদে পড়ছে আপনি যেতে আপনার ৩ ঘন্টা লাগবে বা ৪ ঘন্টা লাগবে। আপনি যাবেন কিভাবে? ফলে এই যে মডার্নাইজেশন জীবনযাপনের কষ্ট, আপনার যে ইনফ্লেশনারি ইফেক্ট এর কারণে আপনার যে জীবনযাত্রার মানে খরচ অনেক বেড়ে গেছে। অনেকে তো এখান থেকে উত্তরা যেয়ে ঘুরে আসবে এটা মানে ফিন্যান্সিয়ালি সাস্টেইন করতে পারে না। যেখানে যেতে আসছে যে ৳১,০০০ খরচ হবে বা ৳৫০০ খরচ হবে, এই খরচটা তার জন্য অনেক বড় ব্যাপার। ফলে এখন মানুষের নমিনাল ইনকাম বেড়েছে কিন্তু রিয়াল ইনকামও কমেছে। রিয়াল ইনকাম কমেছে মানে পারচেজিং পাওয়ার যেটা। তো ফলে মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন বেড়েছে। দেখেন আগে একজন ইনকাম করলে সবাই চলতে পারত। এখন কিন্তু একজনের ইনকামে চলা কষ্ট হচ্ছে। ফলে মানুষের মধ্যে মমত্ববোধ হারিয়ে যাচ্ছে তাই না, মানে সুযোগও কমে যাচ্ছে। এবং কোনো, কোনো ক্ষেত্রে এই যে যেমন ধরেন আমিও দেখি যে আমার এক জায়গায় যাওয়া দরকার কিন্তু না মানে টায়ার্ড হয়ে বাসায় ফিরছি আর যেতে ইচ্ছে করে না। কেন ইচ্ছে করে না? গেলে গাড়ির তেল পুড়বে এটা একটা ব্যাপার। তারপরে শরীরের সময়, এনার্জি তো কুলায় না। কারণ সময়টাও অনেক। পলিউশন, সময়, তারপরে গেলে কি হবে, কি পাবো কি না পাবো ওগুলো অনেক, অনেক ইস্যু আছে। ফলে এটা একটা পরিবর্তিত পরিস্থিতি আসলে। আস্তে, আস্তে মানুষ আরো বিচ্ছিন্ন হয়ে যাবে পারিবারিকভাবে। এটা সেই সময় আরো আসছে। কারণ আগে ধরেন একজন চাকরি করতো, এখন যখন ২ জন চাকরি করবে ২ জনই টায়ার্ড থাকবে। মানে দুজনের মধ্যেও বিচ্ছিন্নতা চলে আসবে। আর তার উপরে আছে তো আপনার মোবাইল মামা। মোবাইল মামা। দ্যাট ইজ এটা তো আপনাকে মানে আপনার কাছের লোক থেকে আপনার সংযোগ সরিয়ে দিচ্ছে। কিন্তু সারা বিশ্বের সাথে আপনি একীভূত। মানে মানুষের মধ্যে সম্পর্ক আছে কিন্তু সংযোগ নেই। আপনি দেখবেন যে মোবাইলের কারণে আপনার ওয়াইফ আর আপনি ২ জন পাশাপাশি বসে আছেন। বাট ইউ আর টকিং টু a person who is residing at USA now আর আপনার ওয়াইফ কথা বলতেছে তার বাপের বাড়ি কারো সাথে। তার মানে ২ জন বসে আছেন। ২ জন হাসব্যান্ড ওয়াইফ কারো সাথে কারোর কথা হচ্ছে না। হয়তো কেউ কিছু বললে একটু হ্যাঁ, হ্যাঁ করতেছেন। তার মানে সংযোগ কিন্তু নাই। আগে কিন্তু এটা হতো না। আমাদের বাপ-মারা সেটা হয়তো করত না। তারা হয়তো পাশাপাশি বসে গল্প করছে অনেকটা সময় ধরে। তারা বসে চা খাইলে খাইছে বা পান খাইছে খেলে খাইছে। তাই না? কিন্তু এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে আসলে। এখন এই টেকনোলজি প্রত্যেকটা বিপ্লব যখন হয়েছে, তখন কিন্তু মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসছে। এখনকার যে টেকনোলজিক্যাল এই যে একটা অ্যাগ্রেশন বলি আমি একে, এটা মানুষের জীবনযাত্রাকে আমূল চেঞ্জ করে দিয়েছে। এবং সামনে আরো বিচ্ছিন্নতা আরো আসছে। এটাই হচ্ছে সমাজ সংস্কারক যারা, তাদের কাজ যে এই বিচ্ছিন্নতা যেন একেবারে পুরাপুরি বিচ্ছিন্ন না হয়। কারণ এটা যেন আমরা এক সুতায় গেঁথে রাখতে পারি। আমাদের পরিবারগুলো যেন একে অপরের সাথে সংযুক্ত থাকে। এটা আমাদেরও কাজ। কিন্তু যদি আমরা সেই কাজে ব্যর্থ হই, তাহলে আসলে বিচ্ছিন্নতা আরো বাড়বে। আরো বাড়বে। জি। একমত, একমত। একদম 100% আপনি সঠিক বিশ্লেষণ করেছেন। অ্যাকচুয়ালি সাইফুল ভাই আমরা সবাই একটা পার্ট সমাজের। তো আমরা আমাদের এই অব্যাহত চেষ্টাটা ধরে রাখবো সামাজিকভাবে। আর আপনার আপনার ভালো কাজের মূল্যায়ন মানুষ যেভাবে করছে, আমরা আরো আশা করি আপনার কাছ থেকে আমরা অনেক ভালো, ভালো কাজ পাবো। অনেক ভালো লেখার বই আমরা আপনার কাছ থেকে আশা করি এবং আপনি প্রতিদিন এই যে মানুষকে ছোট, ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করছেন এই জিনিসগুলো যাতে অব্যাহত থাকে, ঠিক আছে? এবং আপনার সামাজিকভাবে আপনি যাতে আপনার অবদানটা রেখে যেতে পারেন, আমরাও যাতে আপনার কাছ থেকে অনেক কিছু পেতে পারি সেই বিষয়টা আমরা ইয়াতে রাখছি।
আর আজকের এই প্রোগ্রামে আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই অনুষ্ঠানের আপনার কাছে কেমন লাগলো যে আজকের এই আপনি গতকালকে একটা কথা বলেছিলেন যেটা বলেছিলাম যে অন মাইকে বলতে হবে। ঠিক আছে? সো কেমন লেগেছে আপনার আজকের এই অনুষ্ঠানে এসে? এবং শেষ মুহূর্তে আপনি কি বলতে চান? আপনার শেষ। ব্যাপার হচ্ছে আমি আপনার বই পড়েছি। 'সাফল্য নেই' যে বইটা আপনি লিখেছেন। তখন থেকে আপনাকে আমি চিনি। আপনার ছবিতে আ একরকম লাগে। সামনে দেখে আ আরেক রকম লাগলো। বাট আপনার বই পড়ে আপনার সম্পর্কে আমার একটা ধারণা হয়েছে। এবং আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে খুব পছন্দ করি। তো আপনাকে আমি না দেখেই পছন্দ করছি। সুতরাং দেখে পছন্দ করা এক বিষয়। আর না দেখে পছন্দ করা কিন্তু সহজ কোনো বিষয় না। যেমন বলে না যে, যেটা আপনি চোখ দিয়ে দেখেন সেটা হচ্ছে সাইট। আর যেটা মন দিয়ে দেখেন সেটা হচ্ছে ইনসাইট। ইনসাইড। তা আমি মন দিয়ে দেখে আপনাকে পছন্দ করি। আপনি ইউ আর কন্ট্রিবিউটিং টু দিস সোসাইটি a lot. আপনি আমাকে ডেকেছেন। এটা আমার জন্য সৌভাগ্য যে আপনার মতো একজন মানুষের সাথে বসে আমি কথা বলতে পারলাম। আপনার অসংখ্য দর্শক, অসংখ্য শ্রোতা আমাদের এই আলোচনা শুনতে পারল। যদি তাদের জীবনে কোনো এক বিন্দু উপকার হয়, তাহলে আমি মনে করি আমাকে আপনি ডেকেছেন মানে আমাদের আলোচনাটা সার্থক হলো। আলোচনাটা এবং সার্থক। আবারও হয়তো কখনো আপনার এখানে আমি আসবো অথবা আপনি আমার ওখানে যাবেন। আমরা আলোচনা করব। এবং দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা খুব ভালো থাকুন এবং ভালো কনটেন্ট আপনারা শুনুন। কারণ আপনি যদি খারাপ কনটেন্ট শুনেন, আপনার মস্তিষ্ক কলুষিত হবে। আপনি নিজে ভুল ডিরেকশন এ চলে যাবেন। আপনার জীবন অন্যদিকে ধাবিত হবে। বরং আপনি ভালো মানুষের সাথে চলুন, ভালো কনটেন্ট শুনুন, ভালো বই পড়ুন এবং বিশেষ করে আফজাল ভাইয়ের পডকাস্ট শুনুন। সবাই ভালো থাকবেন। আ আর আমাকে ধন্যবাদ সাইফুল ভাই। আর আমাদের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক, অনেক আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ সাইফুল ভাই। আমাদের প্রোগ্রামে এসে আমাদের প্রোগ্রামটাকে অলংকৃত করেছেন। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ খুব মন্ত্রমুগ্ধের মতো আমরা সাইফুল ভাইয়ের কথা শুনছিলাম। একজন অসাধারণ মানুষ উনি। ঠিক আছে? এবং আল্লাহ যাতে উনাকে হায়াত দারাজ করুক, নেক হায়াত দেক। উনি যাতে অনেকদিন বেঁচে থাকে আমাদের মাঝে। ঠিক আছে? এবং এইভাবেই আলো ছড়াতে থাকে। আপনারা যারা আমাদের আজকের এই পডকাস্টগুলো শুনেছেন, আপনাদের সবাইকে বলব আপনাদের যেই মন্তব্য আছে সেগুলো কমেন্টে দেওয়ার জন্য। আপনাদের কি মন্তব্য আছে সেই মন্তব্যের উপর আমরা নিজেদেরকে বদলাতে চেষ্টা করব। আমরাও আরো ইমপ্রুভ হতে চাই। আর প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা ৭ঃ৩০ নতুন পডকাস্ট আসবে আমাদের নতুন অতিথির সাথে। সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আপনার কাছে নোটিফিকেশন যেতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।